একটা নতুন সকাল, একটা নতুন দিন, কিন্তু প্রতিদিনের পুরনো কিছু কাজ দিয়েই প্রতিটা গৃহিণীদের দিন শুরু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কি আপুরা, ঠিক বলেছি তো যে নতুন দিন পুরনো কাজ? দেখেন, প্রতিদিন সেই একই বিছানা গোছানো, একই নাস্তা বানানো, দুপুরে রান্না করা, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা। প্রতিদিন নতুন দিন শুরু হয়, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু একই, সেটাই আমাদেরকে প্রতিদিন নতুনভাবে করতে হয়, তাই না? এই যে সকালবেলা উঠে সকালই ভিডিওটা করা শুরু করেছি, যেহেতু অনেক গরম। পিছনের রুমটাতে একটু গরম কম, আবার এই রুমটাতে এসি আছে, সেজন্য যেদিন বেশি গরম থাকে বাচ্চাদের সাথে আমরা এই রুমটা শেয়ার করি। তো সবাই যে যার মতন স্কুলে চলে গেছে, যার অফিস আছে সেই অফিসে চলে গেছে, আর আমি রুমটাকে গুছিয়ে রান্নাঘরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে অনেক আইটেম রান্না করব, সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 5 জন, কিন্তু এক একজনের এক এক রকম জিনিস পছন্দ। কেউ শুটকি খেলে কেউ করল্লা খাবে না, কেউ করল্লা খেলে কেউ বেগুন খাবে না, এরকমের একটা অবস্থা। মানে সবার পছন্দের গুরুত্ব দিতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু আমাকে 5 আইটেম 6 আইটেম তরকারি রান্না করতে হয়। যেদিন সবার পছন্দের সমন্বয় ঘটাতে পারি সেদিন তো 2-3 আইটেম তরকারি রান্না করলেই হয়ে যায়। আর যেদিন সেটা হয় না সেদিন এরকম 4-5 আইটেম রান্না করতে হয়। কেউ বেগুন খাবে না, তার অ্যালার্জি আছে, আবার কেউ বেগুন অনেক পছন্দ করে। কেউ শুটকি একদম ছবেই না, আবার সে করলা ভাজি পছন্দ করে, এরকমের হচ্ছে অবস্থা। তো আমার মতন আর কার কার এরকমের অবস্থা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সব তরকারি রান্না করে টেবিলে নিয়ে এসেছি। আজকে লইট্টা শুটকি আলু দিয়ে ভুনা করেছি, এটা কিন্তু আমার খুবই প্রিয়। আমার ছেলের আবার মাছ না হলে হবে না, তার জন্য তেলাপিয়া মাছ রান্না করেছি, আর আমার শ্বশুর আব্বার জন্য বেছে নিয়েছি। শ্বশুর আব্বা দুধ দিয়ে ভাত খাবে, সেজন্য দুধ জাল দিয়ে নিয়েছি। আবার জালি কুমড়া রান্না করেছি, আর সাথে করলা ভাজি করেছি। এই করলা ভাজিটাও কিন্তু আমার অনেক প্রিয়। আর আমার বাসায় আরেকটা সমস্যা হয় যে 2 জন আছে, তারা শুধু সবজি পছন্দ করে, মাছ মাংস একদমই পছন্দ করে না। আবার একজন আছে, সে মাছ মাংসই পছন্দ করে, সে সবজির ধারে কাছ দিয়েও হাঁটবে না। আমার বাসার পিছনে খুব সুন্দর একটা পাখির বাসা আছে, সেটাই একটু দেখতে গিয়েছিলাম। আর পাখিগুলো কারো উপস্থিতি টের পেয়ে খাবার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। তো আমার এই অবস্থায় খুবই খারাপ লেগেছে যে ওদের আমার জন্য একটা ডস খেতে হলো আর কি। তো পাখির বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট। আপুরা তো সবাই জানেন আমার শ্বশুরাব্বা আমার বাসার পিছনে সবজির বাগান করেন। তো সবজির বাগান করা কিন্তু এতটা সহজ নয়। সবজির বাগান করলে সবজির বাগানের পিছনে অনেক খাটতে হয়। সব সময়ই সবজি গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হয়। উনি সবসময়ই কিন্তু এই কাজ করে থাকেন। আর এপাশে আমার বাচ্চা, তারপরে তার চাচাতো ভাই বোনেরা সবাই মিলে বসে দিয়ে মাছ ধরছে। কেউ মাছ ধরছে, কেউ আবার দর্শক হিসেবেও এখানে আছে। তো আমিও কতক্ষণ সেখানে থাকার পরে তারপরে কিন্তু বিকালে নাস্তা বানানোর জন্য বাসায় চলে এসেছি। আজকে আমি খুবই মজাদার একটি পিঠা বানাবো। তো কী পিঠা বানাবো সেটা বলার আগে আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নিই। এখন পর্যন্ত কোনো আপুরা অথবা ভাইয়েরা যদি আমার ভিডিওর সাথে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, সেই অংশটার জন্য হলেও একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। আমি পাকন পিঠা বানাবো, সেজন্য এখানে আমি আধা লিটার গরুর দুধকে জাল করে নিয়েছি, আর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আর পিঠাটাকে মিষ্টি করার জন্য আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নারিকেল। নারিকেলটা কিন্তু আমি ব্লেন্ড করে দিতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট না থাকার কারণে আমি নারিকেলটা কিন্তু ব্লেন্ড করে দিতে পারিনি, কোরানো অবস্থায় দিয়ে দিয়েছি। আর এই দুধটাতে বলক আসার পরে এটার মধ্যে আমি আটা সেদ্ধ করে নিয়েছি। এখানে ময়দা সেদ্ধ করতে পারলে ভালো হতো, তাহলে পিঠার টেস্ট একটু আরও ভালো আসতো, কিন্তু আটা দিয়ে বানালেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এই দুধের মধ্যে আটাটাকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার পরে আমি আটাটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে আমার ময়ান দিতে সুবিধা হবে।
এখন আমি এই যে আটাটা সেদ্ধ করে রেখেছি, এটাকে একটু সময় নিয়ে ভালো করে ডলে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নেব। আর এই পর্যায়ে এই ডোটা কিন্তু একটু গরম আছে, তো আমি একটা মেজারমেন্ট যে কাপ থাকে সেই কাপের সাহায্যে ডলে ডলে এটাকে মসৃণ ডো তৈরি করে নেব। আমার প্রিয় আপুরা তো জানেন, আমি যখন কোনো নাস্তা বানাই তখন একটু বেশি করে বানিয়ে রাখি, যাতে একই নাস্তা দিয়ে একদিনে সব কাজ চলে যায়। মানে হচ্ছে এই নাস্তাটা দিয়েই যাতে আমি সন্ধ্যার নাস্তা, বাচ্চাদের টিফিন, বাচ্চাদের যে ম্যাডাম বা স্যার পড়াতে আসবে তাদের নাস্তা, বাসায় কোনো মেহমান আসলে তাদেরকে একবারে একই নাস্তা দিয়ে সার্ভ করতে পারি। কারণ আমাদের এখন কিন্তু ব্যস্ত সময় কাটাতে হয়, বারবার নাস্তা পানি বানানোর সময় কিন্তু থাকে না। তো আমি এভাবেই করি, প্রতিদিনই কোনো না কোনো নাস্তা এভাবে একটু বেশি করে বানিয়ে রাখি, যাতে করে যে কোনো কাজেই আমি একটা নাস্তা দিয়ে সারতে পারি। আর আমার এই রেসিপি ফলো করে আপনারা এই পিঠাটা যদি বানান, আশা করি নিরাশ হবেন না। আর এই পিঠা বানাতে গিয়ে নারিকেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই পর্যায়ে আমি আমার মেয়েকে একটু ডেকে নিয়েছি আমার কাজে একটু সাহায্য করার জন্য। আর যতটুকু আটা সেদ্ধ করেছিলাম পুরোটা আটা দিয়ে এই যে পরিমাণ মতন ডো নিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। আর আমার কাছে এই যে এরকম কালো কালো পিঠার ছাঁচ আছে, এই ছাঁচ দিয়েই আমি এই পিঠাগুলো তৈরি করব। এগুলো হাতেও তৈরি করা যায়, হাতে তৈরি করলেও ভালো লাগে, এভাবে ছাঁচ দিয়ে তৈরি করলে আমার কাছে আরও বেশি ভালো লাগে, জিনিসটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। তো পিঠাটা যাতে ছাঁচ দিয়ে ছেড়ে আসে সেজন্য আমি ছাঁচের মধ্যে একটু তেল মেখে নিলাম। আর এখন দুইটা ছাঁচ একসাথে ডোর দুই পাশে রেখে চাপ দিলেই এই যে সুন্দর একটা পিঠা কিন্তু হয়ে গেল। তো এরকম পিঠা আমি কিন্তু প্রায়ই তৈরি করি, কারণ হচ্ছে এই পিঠাটা 2-3 দিন রেখে খাওয়া যায়, ফ্রিজে রাখতে হয় না, এমনিতেই রাখলে কিন্তু থাকে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার বাসার সবাই, আমার পরিবারের সবাই এই পিঠাটা খেতে কিন্তু অনেক পছন্দ করে। আমার কাছে দুই ডিজাইনের ছাঁচ আছে, আমি সেই 2 ডিজাইনের ছাঁচ দিয়েই সবগুলো পিঠা আস্তে আস্তে তৈরি করে নেব। তো একটা হাসির কথা আপুদের সাথে শেয়ার করি। এর আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেই ভিডিওতে আমার পরিবারে একজন নতুন সদস্য যোগ হয়েছেন। উনিও একজন আপু, উনিও একটা ব্লগ চ্যানেল চালান, উনি রান্নাবান্না নিয়ে কাজ করেন আর কি। তো উনি আমার সাথে যুক্ত হওয়ার পরে আমি ওনাকে বন্ধু করে নিয়ে ওনার একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম, ওনার একটা নাস্তার ভিডিওতে, যে লোভনীয় হয়েছে আপু, বন্ধু হয়ে আপনার পাশে আছি, আপনার আমন্ত্রণ রইল, আশা করি আপনিও আমার পাশে থাকবেন। তো কমেন্টটা করার পরে 5 মিনিট পরেই উনি আমাকে রিপ্লাই দিয়েছেন, আপনি আমাকে লোভী বললেন কেন? এখানে লোভী বলার কি আছে? আমি তো অবাক, আমি ওনাকে কখন লোভী বললাম? আমি তো বললাম লোভনীয় হয়েছে আপু। যাই হোক, পরবর্তীতে কিন্তু আরও একটা কমেন্ট উনি রিপ্লাই দিয়েছেন আর কি। আমি ভেবেছিলাম কি উনি হয়তো দ্বিতীয় কমেন্টটাই লিখবেন যে আপু আমি মজা করেছি বা কিছু। দ্বিতীয় কমেন্টটা তো আরও হাস্যকর, উনি লিখেছে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সেজন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলেছি, এতে লোভী বলার কি আছে? বলেন তো আপুরা, আমি এখন কি করব, ওনাকে কিভাবে বুঝাবো? তো একটা কমেন্টের মাধ্যমে আমি কিন্তু ওনাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি, এখন উনি বুঝেছেন কিনা আল্লাহই জানে। আমার কিন্তু সমস্ত পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি পিঠাগুলো একটা সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই যে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে একদম নরম। তো সব মিলিয়ে পিঠাটা কিন্তু অসাধারণ হয় খেতে। আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, তো নতুন করে কিছু রুটি বানিয়েছি ফ্রোজেন করার জন্য। রুটিগুলোকে আমি হালকা সেকা দিয়ে একটা চালনির উপরে একটা সুতির কাপড় বিছিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। আর এখন রুটি রাখার বক্সে রেখে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। আর এই রুটিগুলো বানাতে আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আমি এই রুটিগুলোকে ছেঁকে ফাঁকা ফাঁকা যে জালিগুলো থাকে সেই জালিগুলোর উপরে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।